স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। তো তোমরা আমাকে অনেকেই কমেন্টসে জানিয়েছিলে, ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু 25 থেকে 30খানা মেসেজ চলে এসেছে, যেখানে প্রত্যেকের একটাই প্রশ্ন যে আমাদের রাজ্যে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে সেখানে কি কোনো পরিবর্তন আসতে চলেছে, বা সেখানে কি কোনো রকম কোনো পরিবর্তন কি হতে চলেছে কি চলছে না। এই বিষয়টা কিন্তু অনেকেই কমেন্টসে জানিয়েছিলে, এবং আমি জানি অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা চলছে যে চলতি যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে, যেরকম ধরো প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের প্রসেস, এরপর WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর পুলিশের বিভিন্ন প্রসেস, নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনগোয়িং প্রসেস চলছে, যে প্রসেসগুলোর নোটিফিকেশন কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছে, এবং সেই রিক্রুটমেন্টগুলো কিন্তু প্রায় অনেকটা দূর এগিয়ে গিয়েছে। কোনো রিক্রুটমেন্টের ইন্টারভিউ স্টেপ অবধি পৌঁছে গিয়েছে, কোনো রিক্রুটমেন্টের প্রথম ধাপের যে পরীক্ষা সেই পরীক্ষাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আবার কোনো রিক্রুটমেন্টের এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ বাতিল আছে। এবং এরকমও রিক্রুটমেন্ট আছে যার ইন্টারভিউ কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে আর অর্ধেক বাকি আছে। তো এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি নতুন কোনো পলিসি বা নতুন কোনো রুলস লাগু হতে পারে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, নাকি পুরনো যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী, সেই নোটিফিকেশনের যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী নতুন রিক্রুটমেন্ট বা চলতি রিক্রুটমেন্টগুলো হবে। তো এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছিল। তো প্রত্যেকের কমেন্টস, প্রত্যেকের ডাউট আজকের এই একটা ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেককে হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি মেসেজ করে তাদের কমেন্টসগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তাই এই স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি, যাতে তোমাদের যে ডাউটসগুলো ছিল, আমি জানি যে এরকম ডাউটস কিন্তু আরও ক্যান্ডিডেটদের মনে থাকতে পারে, তাই স্পেশালি এই ভিডিওটা তৈরি করেছি যাতে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যায়। তো যে বিষয়টা আমি বলতে চাইবো যে নোটিফিকেশন, যে এক্সামের বা যে পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে, বা সেই এক্সাম বা সেই রিক্রুটমেন্টটা অনগোয়িং প্রসেসে চলছে, সেই সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু পুরনো যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনের রুলস অনুযায়ী হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম নতুন রুলস লাগু করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু ঝামেলার সম্মুখীন হতে পারে। কীরকম? ধরো প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দিয়েই আমি বোঝাচ্ছি। প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ সেটা কিন্তু প্রায় 8 থেকে 10,000 ক্যান্ডিডেটের হয়ে গিয়েছে, যেটা মাননীয় পর্ষদের থেকে যে একটি নোটিফিকেশন বা একটি বক্তৃতা দিয়েছিল, সেখানে বলা হয়েছে যে মোট ক্যান্ডিডেটের 1/3। এর থেকে কি বোঝা যায় যে 10,000 ক্যান্ডিডেট যদি 1/3 হয়, তাহলে 30,000 মোটামুটি ধরে নাও, 30 থেকে 35,000 ভ্যালিড ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউ দেবে। তো তার মধ্যে 10,000-এর কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে বাকি রয়েছে 20-25,000 বা 20,000-এর মতো মোটামুটি ধরে নাও ইন্টারভিউ বাকি রয়েছে। তো এক্ষেত্রে যদি নতুন পলিসি লাগু হয়, সেক্ষেত্রে কি হবে, বহু ক্যান্ডিডেট কিন্তু আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই বিষয়গুলোতে কেস করে দেবে যে নিয়োগ প্রক্রিয়ায় কেন বদল হলো। এক্ষেত্রে কি হবে, এই যে এই প্রসেসটা কিন্তু অনেকটা দিন ঝুলে যাবে, এবং কেস এর চক্করে পড়ে গেলে এটা কবে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে সেটা কেউ জানে না। তাই নতুন সরকার চাইবে না যে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া কোনো রকম জটিলতার মুখে পড়ুক। তোমরা জানো 22 স্টেট, 23 স্টেট কতটা স্বচ্ছ স্টেট। এই স্টেটের মতো কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়, আমি বলবো ভারতবর্ষের ইতিহাসে এরকম স্বচ্ছ স্টেট কিন্তু হয়নি 22 স্টেটের মতো স্বচ্ছ স্টেট। তো সেই 22 স্টেটের মতো এত স্বচ্ছ একটা স্টেটের রিক্রুটমেন্ট যখন হতে চলেছে, তো সেই রিক্রুটমেন্টে সরকার চাইবে না যে কোনো রকম জটিলতা আসুক, তাই সেই পুরনো নোটিফিকেশন অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হবে, এবং সরকার চাইলেও কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? কোনো একটি রিক্রুটমেন্ট প্রসেসকে যখন সেটাকে মডিফাই করবে, ধরো এখানে যদি সরকার চায় নতুন নিয়ম লাগু করতে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে প্রপার অর্ডার নিতে হবে, বা প্রপার যে স্টেটমেন্ট হয় সেটা নিতে হবে, তারপরেই কিন্তু এটার গ্যাজেটের পরিবর্তন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু এটা অনেক বিষয় হয় যে বিষয়গুলো এত সহজভাবে বোঝা সম্ভব নয়। তো মোটামুটিভাবে এটা ক্লিয়ারলি জেনে রাখো যে অনগোয়িং প্রসেসগুলো যেগুলো চলছে, সেই প্রসেসগুলোতে কিন্তু কোনো রকম নোটিফিকেশনের পরিবর্তন হবে না। অর্থাৎ যেভাবে যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টগুলো সেভাবেই চলবে। কিন্তু এর পরবর্তী সময়ে যখন নতুন ভ্যাকেন্সি বেরোবে, নতুন রিক্রুটমেন্ট বেরোবে, যেরকম প্রাথমিকে 13,421টা শূন্যপদে রিক্রুটমেন্ট হচ্ছে,
এবার এই 13,421টা এই ভ্যাকেন্সির মধ্যে সরকার চাইলে কি করতে পারে, সরকার চাইলে এখানে ভ্যাকেন্সি বাড়িয়ে এটাকে 20,000 করে দিতে পারে, এটাকে 50,000 করে দিতে পারে, এটাকে চাইলে 1,00,000ও করে দিতে পারে। এবার এই শূন্যপদটাকে কিন্তু সরকার শুধু বাড়াতে পারে, এছাড়া এর মধ্যে কিন্তু পরিবর্তন সরকার করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু জটিলতা বেড়ে যাবে। তো সরকার সেই জটিলতাটা করতে চায় না, কারণ যেহেতু 22 টেট একটা স্বচ্ছ টেট, এখানে কোনো রকম দুর্নীতি হয়নি, তাই এই দুর্নীতিমুক্ত টেটে সরকার কোনো রকম জটিলতা তৈরি হোক সেটা কিন্তু চাইবে না। তো এবার সরকার চাইলে এখানে ভ্যাকেন্সি অবশ্যই বাড়াতে পারে। এবার তোমরা যারা 22 টেট আছো, যারা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছো, তোমরা তোমাদের দাবিগুলো, তোমাদের যে আশেপাশের যে এমএলএ বা এমপি যারা আছে তাদেরকে তোমার দাবিগুলো তুলে ধরো, তোমরা ডেপুটেশন দাও তাদের কাছে, তোমাদের দাবিগুলো বলো, ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের দাবিগুলো তুলে ধরো তাদের সামনে, এবং তারা কিন্তু চাইলে, সরকার কিন্তু চাইলে এই ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করতে পারে বা বাড়াতে পারে। এবার যেটা মূল বিষয়, যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস যদি হয় তাহলে সেই রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হতে চলেছে। ধরো প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে প্রসেস, যেটা বিজেপির যে রাজ্যগুলো, বিজেপির শাসিত যে রাজ্যগুলো, যেরকম তুমি আসাম বলো, আসামের ক্ষেত্রে কীরকম হয়, আসামের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আসামের ক্ষেত্রে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু কীরকম হয়, ধরো সিটেট সেখানে কিন্তু লাগু হয়ে গিয়েছে। এবার তোমরা যারা সিটেটের প্রস্তুতি নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা সিটেটের সমস্ত স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে দেব। তো তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো একটি হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা মেসেজ করে কিন্তু ইনকোয়ারি নিতে পারো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু লিঙ্কও দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের যে ফ্রি গ্রুপ, যেখানে আমরা ফ্রি স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব সিটেটের জন্য, সেখানে কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো। এবং যারা সিটেটের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে একটি হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে ক্লিক করে কিন্তু, সেই নাম্বারে তোমরা মেসেজ করে কিন্তু ইনকোয়ারি নিতে পারো। এবার যেটা বলবো যে 80% নাম্বার কিন্তু টেটে ধরা হয়েছে, কোথায়, আসামের ক্ষেত্রে 80% নাম্বার টেটে, এবং একাডেমিকের উপর 20% নাম্বার, সেখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ হয় না, কোনো রকম ইন্টারভিউ হয় না। তো এটা কিন্তু একটা খুব ভালো প্রসেস, কারণ তোমরা জানো ইন্টারভিউয়ে কতটা পরিমাণে দুর্নীতি হতে পারে। সেখানে যদি দুর্নীতি হয় তাহলে সেটা কিন্তু কেউ ধরতেই পারবে না যে এখানে দুর্নীতি হয়েছে। তাই এই ইন্টারভিউ প্রসেসটাকেই তুলে দিয়েছে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেখানে কি করা হয়েছে, 80% নাম্বার টেটের উপর দেওয়া হয়েছে। ধরো তুমি টেটে 100-র মধ্যে, ধরো টেট হলো, আমি তোমাদের বোঝানোর জন্য ধরছি, 100-র মধ্যে টেট হলো, তুমি সেখানে 80 পেয়েছো, তাহলে তুমি 80-র মধ্যে, 100-র মধ্যে 80 পেয়েছো, তাহলে 80% তুমি পেলে। এবার একাডেমিক, ধরো তোমার সমস্ত একাডেমিক মিলিয়ে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমাদের ডিএলএড, এই সমস্ত মিলিয়ে তোমাদের 20 নাম্বার দেওয়া হবে, এই সমস্তর উপর 20% দেওয়া হবে। এবার সব মিলিয়ে এই 20-র মধ্যে ধরো তুমি 15 পেলে, তাহলে আগের 80 প্লাস 15 টোটাল হয়ে যাচ্ছে 95। তাহলে 100-র মধ্যে মেরিট লিস্ট বেরোলে তুমি কিন্তু 95 পেয়ে গেলে। এবার এখানে কি সুবিধা, রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু খুব দ্রুত কমপ্লিট করা সম্ভব হয়। কিভাবে, এক্ষেত্রে ধরো 50,000 ভ্যাকেন্সি বেরোলো, যারা টেট কোয়ালিফাই আছে, যারা এলিজিবল, তারা প্রত্যেকে অ্যাপ্লাই করবে, এবং তাদের যে নাম্বার, সেই নাম্বারের বেসিসে তারা একটি মেরিট লিস্ট একদম ডাইরেক্ট পাবলিশ করে দেবে। সেক্ষেত্রে না এই পরীক্ষার ঝামেলা, না ইন্টারভিউয়ের ঝামেলা, না কোনো রকম বাড়তি ঝামেলা, সেটা কিন্তু খুব দ্রুত প্রসেস হয়ে যায়। তো এখানে কিন্তু দুর্নীতিমুক্ত টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এরকমটাই হওয়ার সম্ভাবনা আছে, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছে। এরকমটা হলে কিন্তু টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এরকমটা যদি হয়, তাহলে কিন্তু সেই টিচার রিক্রুটমেন্ট একদম স্বচ্ছ হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। তো এই নিয়োগটা তোমরা যেটা এখন অনগোয়িং হচ্ছে, এই নিয়োগে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, এটা তোমরা কনফার্ম ধরে নাও। তবে পরবর্তী রিক্রুটমেন্টে কিন্তু পরিবর্তন হলেও হতে পারে, কারণ যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে কিন্তু এই টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেশ পরিবর্তন হয়েছে পুরনো রিক্রুটমেন্টের তুলনায়। তো এক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা নিশ্চিন্তে থাকো যে প্রসেসগুলো, যে রিক্রুটমেন্টগুলো চলছে, সেখানে কোনো রকম পরিবর্তন চলছে না, সেখানে কোনো রকম পরিবর্তন হবে না।
যে নোটিফিকেশানে, পুরনো নোটিফিকেশানে যেটা বলা আছে, তোমাদের যে ফর্ম ফিল আপের সময় যে নোটিফিকেশানে যেটা বলা ছিল সেই অনুযায়ী রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে, এবং কমপ্লিট হওয়ার পর নতুন ভ্যাকেন্সি যখন বেরোবে সেই নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেস সেটা কিন্তু পরিবর্তন হলেও হতে পারে। এটা হবেই সেটা আমি কনফার্ম বলছি না, হলেও হতে পারে, এরকমটাই কিন্তু আপডেট এখনও পর্যন্ত এসেছে।